প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শহীদুল ল ক্লাসেস পরিবেশিত বার এমসিকিউ পরীক্ষা প্রস্তুতি অনলাইন কোচিং এর ব্যাচ বার এমসিকিউ 2026 ফাইনাল টাচ ব্যাচের টপ 300 এমসিকিউস অন 7 লস। যারা অনলাইনে আমার ইউটিউবে ভিডিও দেখছেন তাদের জন্য শুভকামনা। ভিডিওটি দেখবেন, যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন। তো শুরু করছি। আগামীকালকের পরীক্ষা অর্থাৎ 12ই জুন 2026-এর বার প্রিলি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, টপ 300 এমসিকিউস অন 7 লস। প্রথমেই দেওয়ানি কার্যবিধি প্রশ্ন নং 1 থেকে 60। দেওয়ানি মামলায় প্রিএম্পটরি হিয়ারিং পর্যায়ে পিএইচ পর্যায়ে কস্ট ছাড়া কতটি মুলতবি আদেশ দেওয়া যায়? উত্তর হবে কোনোটি নয়, মানে একটাও দেওয়া যায় না। সিভিল প্রসিডিউরের কোন বিধান মোতাবেক আনিত দরখাস্তে শুনানির পূর্বে অপরপক্ষকে নোটিশ দেওয়ার দরকার নেই? উত্তর সবগুলো, অর্থাৎ এই যে আদেশ নয় বিধি নয় এ, শেষে এ আছে, অর্থাৎ সরাসরি যেগুলো দরখাস্ত করতে হয়। আদেশ নয় বিধি 13A, আদেশ 41 বিধি 19A। সরাসরি রদের দরখাস্তের ক্ষেত্রে শুনানির পূর্বে অপর পক্ষকে নোটিশ দেওয়ার দরকার নেই। তাই যেগুলোতে দেখবেন 9A, 13A বা 9 ক, 13 ক, 19 ক, এই যে শেষে এ বা ক যুক্ত আছে, সেগুলোতে সরাসরি রদ করা হয়, তাই সেগুলোর ক্ষেত্রে অপরপক্ষে কোনো নোটিশ দেওয়ার দরকার হয় না। সিপিসি এর কোথায় সমন অমান্যের দণ্ড সংক্রান্ত বিধান আছে? উত্তর গ, সেকশন 32 এবং অর্ডার 26, রুল 12। রেস সাবজুডিস নীতি প্রয়োগের শর্ত নয় কোনটি? উত্তর হবে গ, দুইটি দেওয়ানি মামলায় প্রথমটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত। লিখিত জবাব দাখিলের কত দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে? 15। প্লিডিংস এর অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় উপাদান নয় কোনটি? ক, এফিডেভিটস। টাকার ডিক্রি জারি মামলায় কোন ধরনের দায়ীকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? যে কোনো যে কোনো বয়সী স্ত্রীলোক, গর্ভবতী স্ত্রীলোক, দুগ্ধদানকারী স্ত্রীলোক। উত্তর হবে খ ও গ, অর্থাৎ গর্ভবতী এবং দুগ্ধদানকারী। নতুন অ্যামেন্ডমেন্ট। সিপিসি এর অর্ডার 22, রুল 9 এর বিধান মতে কোনো মামলা খারিজ হলে তা সরাসরি রদের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে? উত্তর হবে খ, 60 দিনের মধ্যে। সিপিসি এর বিধান মতে কোনটি আপিলযোগ্য আদেশ নয়? যেখানে দেখবেন এই যে 13A, যেগুলো 13A সেগুলো আপিলযোগ্য নয়, সেগুলো রিভিশন যোগ্য, কারণ সরাসরি। তাই তাহলে উত্তর হবে খ, 9, অর্ডার 9, রুল 13A এর বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি সরাসরি যেখানে থাকবে সেখানে আপিল করা যায় না, সেখানে রিভিশন করা যায়, রদের দরখাস্ত মঞ্জুর আদেশ। সিপিসি এর বিধান মোতাবেক গ্রোয়িং ক্রপস অর্থাৎ বাড়ন্ত ফসলকে কি বলা হবে? অস্থাবর সম্পত্তি। এটা আছে 13-2-13-তে সংজ্ঞা। কোড অফ সিভিল প্রসিডিউর এর বিধান মোতাবেক কোন আদেশের রিভিশন, কোন আদালতের রিভিশন এখতিয়ার নেই? উত্তর হবে যুগ্ম জেলাজজ আদালত। সিপিসি অ্যামেন্ডমেন্ট 2026 কত তারিখে পাশ হয়? 10 এপ্রিল 2026। সিপিসি সিপিসি মোতাবেক সাপ্লিমেন্টারি প্রসিডিং এর আদেশ দেওয়া যাবে 5টি ক্ষেত্রে বা 5 প্রকার। ইন এভরি প্লেন ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট, গুরুত্বপূর্ণ বিধানটি সিপিসি এর কোথায় যুক্ত করা হয়েছে? উত্তর হবে সেকশন 26, সাবসেকশন 2। রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান সিপিসি এর কোথায় বর্ণিত আছে? উত্তর হবে গ, 38, রুল 5, অর্ডার 38, 38 আদেশে রায় পূর্বে ক্রোকের বিধান আছে।
সিপিসি এর প্রথম তফসিলের আদেশ ও বিধিসমূহ রদ, পরিবর্তন, নতুন বিধি প্রণয়ন ইত্যাদি উদ্দেশ্যে কয়জন সদস্যের সমন্বয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়? উত্তর হবে খ 6 জন। সিপিসি অ্যামেন্ডমেন্ট 2026-এর বিধান মোতাবেক সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া যাবে? উত্তর হবে ঘ 50,000। সিপিসি অর্ডার 37 অনুযায়ী দাখিলি সামারি শুট নিষ্পত্তি করতে পারবেন কে? উত্তর হবে জেলা জজ। সিপিসি অর্ডার 8 রুল 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কতদিনের মধ্যে জবাব দাখিল করতে পারবে? উত্তর হবে ক 60 দিন। কোনো দেওয়ানি আদালত সকল পর্যায়ে মোট কয়টি মামলা ডেইলি কজ লিস্ট অর্থাৎ দৈনিক কার্যতালিকায় রাখতে পারবেন সর্বমোট? উত্তর ঘ 200টি। আগে ছিল 100টি, এখন 200টি। সিপিসি অ্যামেন্ডমেন্ট 2026 কবে থেকে কার্যকর গণ্য হবে? উত্তর হবে গ 8 মে 2025 খ্রিস্টাব্দ। মুলতবি খরচা দাখিল করতে ব্যর্থ হলে খারিজ বা একতরফা ডিক্রির নিষ্পত্তির আদেশ সরাসরি বাতিলের জন্য কোন বিধান মতে প্রার্থনা করা হয় বা করতে হয়? উত্তর হবে ঘ অর্ডার 17 রুল 1 সাব রুল 7। সমন জারির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন বিধানটি সংশোধিত হয়ে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কলস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সন্নিবেশিত হয়েছে? উত্তর হবে খ রুল 5 সাব রুল 3, মানে 5-এর 9-এর 3। সিপিসি এর ড্যাশ ধারায় আপিল পর্যায়ে মধ্যস্থতার বিধান আছে? উত্তর হবে খ 89 সি। সামন অর্থ কি বা সমন অর্থ কি? সমন অর্থ গ তলব করা। সিপিসি এর অর্ডার 7 রুল 10 অনুসারে প্রদত্ত আর্জি ফেরতের আদেশ ড্যাশ আপিলযোগ্য, ড্যাশযোগ্য আপিলযোগ্য। সিপিসি এর ধারাসমূহ সংশোধন করতে পারে? উত্তর হবে ক জাতীয় সংসদ। টাকার ডিক্রি জারি মামলায় কোনো ধরনের দায়ীকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? উত্তর হবে খ যে কোনো বয়সী স্ত্রীলোক। সরি, প্রশ্নটা আরেকবার পড়ি। টাকার ডিক্রি জারি মামলায় কোনো ধরনের দায়ীকে, এখানে বলা হচ্ছে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, যাবে না বলেনি, যাবে। তাই এখানে বৃদ্ধ ব্যক্তি, গর্ভবতী ও দুগ্ধ দানকারী মহিলা এগুলো কিন্তু কি হবে? যাবে না। যে কোনো বয়সী স্ত্রীলোক এখন ছাড় পাবে না, মানে কারাগারে আটক রাখা যাবে। উত্তর হবে খ। যাবে না বললে কিন্তু অন্য অন্যগুলো হবে। দেওয়ানি মামলায় প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্ব পর্যন্ত অর্থাৎ পিএস এর আগে কস্ট ছাড়া কতটি মুলতবির আদেশ দেওয়া যাবে? আগে ছিল 6টি, এখন হয়েছে 4টি। কোনো আদালত দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করিতে পারিবেন বা পারবেন? উত্তর হবে 10টি। আগে ছিল 5টি, এখন 10টি। সিপিসি এর কত ধারায় জেলা জজ মামলা স্থানান্তর করেন? উত্তর হবে ক 24 ধারা। সিপিসি এর অর্ডার 43 আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের সংখ্যা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে খ 25টি। লুকাস স্ট্যান্ডি অর্থ কি? মামলার বিষয়বস্তুর ওপর ব্যক্তিগত স্বার্থ, মামলার বিষয়বস্তুর ওপর দলগত স্বার্থ বা পাবলিক ইন্টারেস্ট, আর মামলার পরিচালনা করার অধিকার। সবগুলোই সঠিক। উত্তর হবে গ সবগুলোই সঠিক। সিপিসি এর অর্ডার 21 রুল 90 অনুযায়ী নিলাম রদের জন্য আবেদনকারীকে কি প্রমাণ করতে হবে? ম্যাটেরিয়াল ইরেগুলারিটি অর ফ্রড অর্থাৎ অনিয়ম অথবা প্রতারণা ইন পাবলিশিং অর কন্ডাক্টিং অকশন, তফসিল প্রকাশ বা নিলাম সংক্রান্ত মানে নিলামে যে ঘটনাগুলো ঘটবে সেখানে কোনো অনিয়ম বা প্রতারণা। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন প্রফিট হিসাবে গণ্য হবে না? উত্তর হবে ক এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিলে, যখন ডেভেলপমেন্ট করে লাভ করে তখন সেটা মিন প্রফিট হবে না। ডেভেলপমেন্ট ছাড়া সরাসরি লাভ করলে মিন প্রফিট হয়।
মিন প্রফিটের সংজ্ঞা আছে 2-12-তে। কোনটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা নয়? উত্তর হবে ক, শুট ফর রিকভারি অফ ভলান্টারি পেমেন্টস অর অফারিংস। এই অফারিংস বলতে পূজা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো। আপনারা যদি ইংলিশে প্রশ্ন আসে এভাবে করবেন, এবং বাকিগুলো কিন্তু ঠিক আছে। আদালতের এখতিয়ার সংবলিত বিবৃতি থাকে আরজিতে। কোন আদালতের রিভিশন এখতিয়ার নেই? খ, যুগ্ম জেলা জজ। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দু একবার রিপিট করেছি আপনাদের গুরুত্ব দেওয়ার স্বার্থে। জাতীয় সংসদ অধিবেশনে মিটিং এর পূর্বে বা পরে কত দিন পর্যন্ত কোনো সংসদ সদস্যকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? উত্তর হবে খ, 14 দিন। কোন ক্ষেত্রে ডক্ট্রিন অফ রেস জুডিকাটা প্রযোজ্য হয়? সহবাদীদের মধ্যে অর্থাৎ কো প্লেন্টিভস, সহবিবাদীদের মধ্যে অর্থাৎ কো ডিফেন্ডেন্টস, বাদীগণ ও বিবাদীগণের মধ্যে। উত্তর হবে সবগুলো সঠিক। ঘ, আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য বিবাদী স্বীকৃতি বলে গণ্য হবে। উত্তর হবে গ। একটি আরজিতে প্রত্যাখ্যান বা সত্যপাঠও বলা হয়। ভেরিফিকেশন স্বাক্ষর করবে কে? উত্তর হবে ঘ, বাদী। আরজিতে বাদী আর লিখিত জবাবে বিবাদী। সিপিসি অনুযায়ী একতরফাভাবে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদত্ত হলে অপর পক্ষের হাজির হওয়ার কতদিনের মধ্যে মূল নিষেধাজ্ঞার দরখাস্তের নিষ্পত্তির বিধান রয়েছে? উত্তর হবে খ, 7। মামলার অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত কস্ট পরিশোধের নির্দেশ দিতে পারে? উত্তর হবে খ, 3,000 টাকা। সিপিসি এর কোথায় ক্রস অবজেকশনের বিধান আছে? উত্তর হবে ক, অর্ডার 41, রুল 22। ইস্যু গঠনের কতদিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত শুনানির দিন ধার্য অর্থাৎ এসডি ধার্য করতে হয়? উত্তর গ, 120 দিন। এক্সপান্স সংক্রান্ত বিধান সিপিসি এর কোথায় বর্ণিত হয়েছে? উত্তর হবে ক, অর্ডার 1, রুল 10। এক্সপান্স বলতে নথির কোনো অংশ কর্তনের আবেদন, বিশেষ করে ডিপোজিশন যদি সাক্ষ্য দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে সে অংশ বিলুপ্ত বা বাতিল করার জন্য। কোনো আদালত রায় প্রদানের পূর্বে কোনো সম্পত্তি অগ্রিম ক্রোকের অর্ডার দিতে পারে। এখানে সম্পত্তি হবে, অর্ডার দিতে পারে না। উত্তর হবে মানে রায়ের পূর্বে ক্রোক করতে পারে না। উত্তর হবে ক, স্মল কজ আদালত। সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? উত্তর হবে গ, 1 মাস। রিসিভার নিয়োগ দেওয়া হয় সিপিসি এর কোন বিধান অনুযায়ী? উত্তর হবে ক, অর্ডার 40, রুল 1। লিখিত জবাব দাখিলের কত দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়? উত্তর হবে খ, 15 দিন। ডিক্রির তারিখ থেকে কত সময়ের মধ্যে ডিক্রি জারির জন্য আবেদন করলে দায়িকের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হবে না? উত্তর হবে গ, 2 বছর। ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা হলে সিপিসি এর কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে? উত্তর হবে ঘ, 152। সিপিসি এর কত ধারায় রেস্টিটিউশন সম্পর্কে বলা হয়েছে? 144। আদালত রেফারেন্স ক্ষমতা প্রয়োগ করতে পারেন? উত্তর হবে গ, হাইকোর্ট বিভাগ। এখানে কোন আদালত, আগে কোন শব্দটা মিসিং হয়ে গেছে, তাহলে রেফারেন্স ক্ষমতা প্রয়োগ করেন হাইকোর্ট। গণউৎপাত বা পাবলিক নুইসেন্স সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারেন কে? অ্যাটর্নি জেনারেল। সিপিসি এর সেকশন 89A সাবসেকশন 10 এর বিধান অনুযায়ী প্যানেল অফ মিডিয়েটর্স প্রস্তুত করেন কে? জেলা জজ। কয়টি ক্ষেত্রে কমিশন নিয়োগের বিধান আছে? উত্তর হবে গ, 4টি ক্ষেত্রে। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমলে নেওয়ার বিধান সিপিসি এর কোন ধারায় উল্লেখ করা হয়েছে? উত্তর হবে খ, 9 ধারায়। সিপিসি এর 151 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন কে? প্রয়োগ সবগুলো অর্থাৎ সব দেওয়ানি আদালতে কিন্তু 151 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কিন্তু ফৌজদারি ক্ষেত্রে অর্থাৎ সিআরপিসিতে
561-তে যেটা বলা আছে সহজাত ক্ষমতা ক্রিমিনাল কোর্টের, শুধুমাত্র হাইকোর্টের। সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রশ্ন 61 থেকে 90। রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি, এখানে আছে মুভেবল প্রপার্টি সংক্রান্ত বিধান এসআর অ্যাক্টের কোথায় আছে? উত্তর হবে গ 10 ধারায়। এসআর অ্যাক্ট এর এসআর অ্যাক্ট কত তারিখ হতে কার্যকর হয়? এসআর অ্যাক্ট কার্যকর হয় 1 মে 1877। ক ও খ জমি সহ একটি বাড়ি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হলো, বাড়ি বিক্রয়ের জন্য। পরবর্তীতে উক্ত বাড়িতে থাকা আসবাবপত্রের মূল্য নির্ধারণের উভয় পক্ষের মধ্যে সমস্যা হলে ক বাড়িটি বিক্রয় করতে অস্বীকার করে, ফলে খ বাদী হয়ে ক এর বিরুদ্ধে চুক্তি প্রবলে মামলা করে। এক্ষেত্রে আদালত আসবাবপত্রের মূল্য নির্ধারণপূর্বক এসআর অ্যাক্টের কত ধারার বিধান অনুযায়ী চুক্তি প্রবলের আদেশ দিতে পারবেন? উত্তর হবে 14 ধারার। কোনো মামলায় আদালত ডিক্রির কপির রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগতভাবে বাধ্য। রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা। ক একটি জমি বিক্রয় করতে ও খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু জমিতে প্রবেশ পথের বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। পরবর্তীতে সরজমিনে দেখা যায় যে জমিতে প্রবেশ পথের অস্তিত্ব নেই, বিধায় জমিটি খ ক্রয় করতে অস্বীকার করায় ক বাদী হয়ে খ এর বিরুদ্ধে চুক্তিটি বাস্তবায়নের মামলা করে। এক্ষেত্রে আদালত এসআর অ্যাক্টের বিধান অনুসারে কোন আদেশটি দিতে পারেন? উত্তর হবে ক খকে চুক্তি ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না। ক খ এর নিকট তার একটি নির্দিষ্ট ব্যবসা সুনাম অর্থাৎ গুডউইল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়, অতঃপর ক খ এর দোকানের নিকটেই একই ধরনের ব্যবসা শুরু করে এবং তার পুরাতন ক্রেতাদের তার নিকট আহ্বান করতে থাকে, যা চুক্তির শর্তের বিপরীত। এক্ষেত্রে খ এর আনীত মামলায় কোন আদেশটি আইন সিদ্ধ হবে? উত্তর হবে খ কে তার পুরাতন ক্রেতাদের তার নিকট আহ্বান করা হতে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। এটা 57 ধারার উদাহরণে আছে কিন্তু হুবহু এসআর অ্যাক্টের। এসআর অ্যাক্টের বিধান অনুসারে ড্যাশ একটি ফিডুশিয়ারি ক্যারেক্টার। ফিডুশিয়ারি ক্যারেক্টার বলতে আস্থাভাজন বা বিশ্বাসপূর্বক যাকে কোনো সম্পত্তি দান করা হয়, অর্থাৎ সম্পত্তির দায়িত্ব দেওয়া হয়। উত্তর হবে ঘ ট্রাস্টি। এটা 3 ধারার সংজ্ঞায় আছে, বিয়ার একটাই আছে এটা। ইংরেজিটা একটু ব্যবহার করার চেষ্টা করেছে আর কি। ক্রেতা ক বিক্রেতা খ এর বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবিতে মামলা দায়ের করার পর মামলা শুনানির পূর্বেই উক্ত পেটেন্টের অবসান ঘটে। এক্ষেত্রে ক এর আনীত মামলায় কোন আদেশটি দেওয়া যাবে? উত্তর হবে ঘ ক ও গ। কতে চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না, কারণ পেটেন্ট তো কি হয়ে গেছে, অবসান হয়ে গেছে। এবং যেহেতু মামলা ডিক্রি দেওয়া হলো না, তাই ক ক্ষতিপূরণের ডিক্রি পেতে পারে, অর্থাৎ কিছু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন পাবেন। ক রাজশাহী জেলার একটি মহাসড়কের পাশে একখণ্ড জমি অবৈধভাবে দখল করে থাকায় রাজশাহী জেলা প্রশাসন তাকে কোনো আইনি প্রক্রিয়া ও পূর্ব নোটিশ প্রদান ছাড়াই 1 মাস পূর্বে উক্ত জমি হতে জোরপূর্বক বেদখল করে এবং তার একটি পাকা স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়, মানে উচ্ছেদ অভিযান চালায়। ফলে ক রাজশাহী জেলা প্রশাসন এর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করতে চায়। এক্ষেত্রে এসআর অ্যাক্টের কোন ধারায় মামলা দায়ের করলে তা সরাসরি প্রত্যাখ্যান হবে, মানে মামলা খারিজ হয়ে যাবে সরাসরি? উত্তর হবে গ 9 ধারায়, কারণ জেলা প্রশাসন একটা সরকারি প্রতিষ্ঠান, আর সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা চলে না। এছাড়া একটা 12 ধারায় মামলা করে কত প্রকার ব্যক্তি ডিক্রি পেতে পারে? কত প্রকার ব্যক্তি চুক্তি প্রবলে মামলায় ডিক্রি পেতে পারে এটা বলা আছে 23 ধারায়। তাহলে উত্তর হবে গ 8 প্রকার ব্যক্তি। একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবৎের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে অবশিষ্ট বিনিময় মূল্য জমা দেওয়ার প্রয়োজন হয় কেন? উত্তর হবে ঘ বাদীর আর্থিক সক্ষমতার নিশ্চয়তা প্রমাণে। রিলিফ এগেনস্ট আইদার পার্টি দেয়ারটু অ্যান্ড পার্সনস ক্লেমিং আন্ডার দেম বাই সাবসিকুয়েন্ট টাইটেল বিধানটি কোথায় আছে এসআর অ্যাক্টের? উত্তর হবে ক
27-এর ক্লজ এ, নির্দিষ্ট প্রতীক নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে। উত্তর হবে গ, রিসিভার নিয়োগের মাধ্যমে। দলিল সংশোধন হতে পারে শুধুমাত্র ডিক্রির মাধ্যমে বা আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার বিধান নেই? উত্তর হবে ঘ, 9 ধারায়। এসআর অ্যাক্টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রয়োগ এসআর অ্যাক্ট কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না? চুক্তি নয় এমন অধিকারের জন্য প্রতিকার, বাতিল চুক্তির ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে, যেখানে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করেছে। উত্তর হবে সবগুলো। এ বি এর সাথে একটি বাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়, পরবর্তীতে ওই বাড়িটি চুক্তিটি পালনে এই মর্মে অস্বীকার জানে যে ভুল বুঝিয়ে তার থেকে সম্মতি আদায় করা হয়েছে। এসআর অ্যাক্টের কোন ধারা মতে চুক্তিটি বলবৎযোগ্য নয়? উত্তর হবে গ, 28 ধারায়। কয়েকটি পুকুরের মালিক খ জোরপূর্বক পুকুরটি দখল করে নেয়, পুকুর দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। ক পুকুরটির দখল ফিরে পেতে আপনার নিকট এসে, মানে আপনি অ্যাডভোকেট, আপনার নিকট আসছে মক্কেল, পরামর্শ চান। আপনি লক্ষ্য করেন যে অদ্য থেকে প্রায় 1 বছর পূর্বে খ জোরপূর্বক পুকুরটি দখল করে নিয়েছে, তার মানে 9 ধারায় মামলা করতে পারছেন না। এমতো অবস্থায় আপনার মতে ক এর কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত? উত্তর হবে খ, 8 ধারায় মোকদ্দমা দায়ের। কোনটি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল? ছবি আঁকা, আইন গ্রন্থ রচনা, থিয়েটার অভিনয়। উত্তর হবে সবগুলো। যেহেতু মেয়াদভিত্তিক ব্যক্তিগত যোগ্যতা সংক্রান্ত কোনো চুক্তি প্রবল করা যায় না, সেহেতু তার বিকল্প প্রতিকার কি? উত্তর হবে গ, নেতিবাচক চুক্তি পালনে বাধ্য করা যেতে পারে, 57 ধারায় আছে। এসআর অ্যাক্টের কোন ধারায় নেতিবাচক চুক্তি পালন সংক্রান্ত বা পালনের নিষেধাজ্ঞা প্রদানের বিধান আছে? উত্তর হবে 57। নিম্নে বর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? উত্তর হবে খ, বন্টনের মামলা বা বাটোয়ারা মামলা। এসআর অ্যাক্টের 8 ও 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলার বিষয়ে কোনটি সঠিক নয়? উত্তর হবে গ, উভয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলবে, বাদবাকিগুলো সঠিক। সত্যের দাবি উত্থাপন ব্যতিরেকে দখল পুনরুদ্ধারের মামলার কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? উত্তর হবে গ, শুধু রিভিশন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি ড্যাশ। উত্তর হবে খ, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। ক একটি বাড়ি 1 লক্ষ টাকায় খ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? উত্তর হবে খ, খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না। বাধ্য করা যাবে, কারণ বাড়ি ভেঙে গেছে ঘূর্ণিঝড়ে, এটা বলে কি অ্যাক্টস অফ গড। কারণ বাড়ির মালিক তো আর ভাঙেনি, সরকার ভেঙেছে, তাই এখানে ওই ভাঙ্গা বাড়ি নিতে বাধ্য করা যাবে ক্রেতাকে। নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে? উত্তর হবে ঘ, 3 প্রকারের: স্থায়ী, চিরস্থায়ী, অস্থায়ী, চিরস্থায়ী এবং বাধ্যতামূলক। এছাড়া অ্যাক্টের 21 ধারা স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। এই বিধান সংযোজন করা হয় কত সালে? 2004 সালে। কার্যকর 2005-এর 1 জুলাই। রিলিফ অন গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল বিধানটি এসআর অ্যাক্টের কত ধারায় বর্ণিত হয়েছে? উত্তর হবে ঘ, 7 ধারায়। নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? উত্তর হবে খ, যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি করা হয়। শুরু হচ্ছে পেনাল কোড। প্রশ্ন 91 থেকে 150। পেনাল কোড এর কোন ধারায় বিধান মতে যৌনকর্ম নিষিদ্ধ ও শাস্তিযোগ্য? 375, 377, 497। উত্তর হবে সবগুলো। এক্স জেড ভ্রমণে যাওয়ার সময় তার ফিরে আসা অবধি এ এর নিকট একটি স্বর্ণকার এর নিকট একটি মূল্যবান স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখে, মানে জুয়েলারি যারা স্বর্ণালঙ্কার তা রাখে তাদের কাছে রেখেছে। এই স্বর্ণালঙ্কারটি একজন ক্রেতার নিকট বিক্রয় করে দেয়। এক্ষেত্রে
কোন অপরাধটি সংঘটিত হয়েছে? উত্তর হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বিশ্বাস করে রেখে গেছে আর সেটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে। এ, বি ও সি কে দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে একটি বসতবাড়িতে অপথে রাত্রিবেলা প্রবেশের জন্য পরিচিত করে। সেই সাথে সেই সাথে উক্ত উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করে। দস্যুতা সংগঠনকালে বাড়ির বাসিন্দা জেড বাধা প্রদান করলে তারা জেডকে খুন করে। এক্ষেত্রে এ কে কোন অপরাধে অভিযুক্ত করা যাবে? উত্তর হবে গ, দস্যুতা, অপথে রাত্রিবেলা গৃহে অনুপ্রবেশ ও খুনের প্ররোচনা, সকল অপরাধেই। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এক্ষেত্রে পেনাল কোডের 300 ধারার কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? 300 ধারার ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রম মানে সাডেন প্রভোকেশন। পেনাল কোড এর কোন ধারায় অ্যাসল্টের সংজ্ঞা দেওয়া হয়েছে? 351। ক, আম চুরির উদ্দেশ্যে একটি আম গাছে একটি পাথর নিক্ষেপ করে, উক্ত পাথরের আঘাতে ঝোপের আড়ালে থাকা, মনে রাখবেন ঝোপের আড়ালে থাকা খ আহত ও পরবর্তীতে নিহত হয়। এক্ষেত্রে ক কে পেনাল কোড এর কোন ধারায় অভিযুক্ত করা যাবে? উত্তর হবে ঘ, শুধুমাত্র 511 ধারায়। চুরি করতে যেয়ে চুরি করতে পারেনি, তাই চুরির ব্যর্থতার জন্য। কিন্তু একটা মানুষ মারা গেল, ঝোপের আড়ালে ছিল, তাই 291 299 ধারায় তাকে কি দেওয়া যাবে না, কালপেবল হোমিসাইড মার্ডার এর জন্য অভিযুক্ত করা যাবে না। পেনাল কোডের 52 এ ধারার বিধান মতে হারবর বলতে বোঝায় কোনো পলাতক আসামিকে কি প্রদানের মাধ্যমে সহায়তা? বসবাসের স্থান, খাদ্য, অর্থ। উত্তর হবে সবগুলোই। কয়টি উপায়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সংগঠিত হতে পারে? উত্তর হবে ক, 4টি ক্ষেত্রে। ক, হত্যার কয়টি উপায়ে? 4টি উপায়ে। ক, হত্যার উদ্দেশ্যে খ এর মাথা লক্ষ্য করে একটি বন্দুক হাতে হতে গুলি ছোড়ে, গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী গ এর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করে এবং গ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। উক্ত অপরাধের জন্য ক এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? উত্তর হবে গ, মৃত্যুদণ্ড। এটা 301 এবং 302 ধারা মতে 301-এর বিধান এবং সাজা হবে 302-এ। ক, খ এবং গ সাধারণ আঘাতের অভিন্ন অভিপ্রায় নিয়ে ঘকে এলোপাথাড়ি আঘাত করে সাধারণ জখম করে। অতঃপর খ তার কাছে থাকা ধারালো অস্ত্র দ্বারা ঘকে গুরুতর আঘাত করে জখম করে। এক্ষেত্রে কার কি অপরাধ হয়েছে? উত্তর হবে ঘ, ক এবং গ সাধারণ জখম এবং ঘ সাধারণ জখমের সাথে গুরুতর জখমের জন্য দোষী হবে। গর্ভবত গর্ভবতী নারীর বিনা সম্মতিতে তার গর্ভপাতকরণের শাস্তি কোনটি? উত্তর হবে গ, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা যে কোনো বর্ণনার অনধিক 10 বছর কারাদণ্ড। যে কোনো বর্ণনার শব্দের অর্থ হচ্ছে আইদার ডেসক্রিপশন, মানে এটা সিম্পল অর গ্রিভিয়াস, সাধারণ মানে বিনাশ্রম কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, এটাকে বলে যে কোনো বর্ণনার, ও অর্থদণ্ড। এটা 313-তে আছে। এক্স ওয়াই এর বাহুতে ছুরি দিয়ে আঘাত করে গভীর ক্ষতসহ রক্তাক্ত জখম করে, পেনাল কোডের কোন ধারায় এক্স অপরাধ করেছে? উত্তর হবে ঘ, 326। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার অপরাধে ক এবং তার অপর চার বন্ধুর প্রত্যেকের অর্থাৎ টোটাল 5 জন 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা করে অর্থদণ্ড হয়। এক্ষেত্রে তাদের প্রত্যেককে সর্বোচ্চ কত সময়ের জন্য সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস এ রাখার আদেশ দেওয়া যাবে? 1 বছর পর্যন্ত হলে 2 মাস, 1 বছরের অধিক হলে 3 মাস হয়। উত্তর হবে গ, 3 মাস। আত্মরক্ষায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18-র কম, 18-র বেশি, অনূন্য 18। উত্তর হবে কোনোটি নয়, অর্থাৎ এখানে ভিকটিমের বয়স বিবেচ্য বিষয় না, যে কোনো বয়সের ভিকটিম হলেই আসামির সাজা হবে। মূল্যবান স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় জেড নিজ বসত বাড়িতে মারা গেল, উক্ত স্বর্ণালঙ্কার তার ওয়ারিশদের বুঝিয়ে না দিয়ে তার ভৃত্য বা চাকর, কাজের লোক এ তা গোপনে অপসারণ করে। এক্ষেত্রে এর অপরাধের জন্য সর্বোচ্চ কি দণ্ড হতে পারে? উত্তর হবে ঘ,
ধারা 404-এ যে কোনো বর্ণনার অনধিক 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড, মানে অর্থদণ্ড হবে, কারাদণ্ড হবে। পেনাল কোডের কোন ধারায় জাল দলিল এর সংজ্ঞা প্রদান করা হয়েছে? উত্তর হবে ঘ 470। পেনাল কোডের কোন অধ্যায়ে জেনারেল এক্সপ্লেনেশন, এক্সেপশন না এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সংক্রান্ত বিধান আলোচিত হয়েছে? উত্তর হবে ঘ দ্বিতীয়। জেডকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে জেড এর হাতের লিখার অনুকরণে একটি পত্র লিখে, যা অপরাধমূলক ষড়যন্ত্রের অপর কোনো সহায়তাকারী বরাবর লিখিত মর্মে পুলিশ অফিসারকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে এমন একটি স্থানে রাখে যেন তা ত- তল্লাশির সময় পাওয়ার সম্ভাবনা আছে। কি অপরাধ করলো? উত্তর হবে গ মিথ্যা সাক্ষ্য সৃষ্টি, ফেব্রিকেটিং। পেনাল কোড অনুসারে নিম্নের কোন ক্ষেত্রে কোনো অপরাধ সংগঠিত হয়নি? উত্তর হবে খ অবরোধ ও তাৎক্ষণিক মৃত্যুর ভয়ে বাধ্য হয়ে ডাকাত দলে যোগদান। বাকিগুলো হবে। কতিপয় ব্যক্তি মারাত্মক অস্ত্রসহ সংঘবদ্ধভাবে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে একটি ব্যাংকে প্রবেশ করলো, কিন্তু যথাসময়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স উপস্থিত হওয়ায় তারা প্রত্যেকে আটক হয়। উক্ত অপরাধের জন্য তাদের কি শাস্তি দেওয়া যাবে? উত্তর হবে গ অনধিক 10 বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। ধারা 395 দর্শুতা এবং 450 দুইটা দেখলেই বুঝতে পারবেন। পেনাল কোড কোন ধারা অনুসারে সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সম্মতি ব্যতীত উক্ত দণ্ডকে অন্য যে কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারে? উত্তর হবে খ 54। জানে যে বি জেড কে হত্যা করেছে, তবু বি কে শাস্তি হতে রক্ষা করার উদ্দেশ্যে জেড এর মৃতদেহ লুকিয়ে রাখে। এ বি কে লুকিয়ে রাখতে সাহায্য করে বা লুকিয়ে ফেলতে, লাশ গুম করতে সাহায্য করে। পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে? হবে 201 আলামত সরানো বা সাক্ষ্য বিনষ্ট করা। ক একটি বাক্স ভেঙে কিছু গহনা চুরির চেষ্টা করে, সে বাক্সটি ভেঙে ভিতরে দেখতে পায় কোনো গহনা নেই। পেনাল কোডের কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে? অপরাধ হবে হচ্ছে 511, অপরাধের চেষ্টা, সফল না হলে, ব্যর্থ হলে 511। পেনাল কোডের কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান আছে? উত্তর গ ষষ্ঠ। একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে পেনাল কোডের কত ধারায় বর্ণিত হয়েছে? উত্তর হবে ঘ 77। চ সহ 5 জন ব্যক্তি ছ কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনার দিন বা পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ছ কে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? আরো 34 ধারা, মানে 302 এর সাথে 34 ধারা যুক্ত হবে কমন ইন্টেনশন থাকার জন্য। নিম্নে বর্ণিত কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে গ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, 53 ব্যাখ্যায় আছে। পেনাল কোড এর কোন ধারায় কালপেবল হোমিসাইড এর উপাদান বর্ণিত হয়েছে? উত্তর হবে 299। ব্যতিক্রম আছে 300 ধারায়, কিন্তু উপাদান আছে বা সংজ্ঞা আছে 299। অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, অপরাধের শাস্তি কি? 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। পেনাল কোডের কোন ধারায় আইনটির অতিরাষ্ট্রিক প্রযোজ্যতার বিধান আছে? উত্তর হবে ক, অর্থাৎ রাষ্ট্রের বাইরে অপরাধ করলেও বিচার করা যাবে বাংলাদেশে। 4 ধারায় কোন অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি? উত্তর হবে ক স্বেচ্ছাকৃত আঘাত, 323 ধারায়। চ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে ঝকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। নিচের কোন অপরাধ করেছে? বলপূর্বক গ্রহণ, ভয় দেখে টাকা চাচ্ছে, ব্ল্যাকমেল মানে extortion, চাঁদাবাজি।
ক এমন একটি রোগে ভুগছে, এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খ এই কথা না জেনে, জানে না। ক কে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তি মৃত্যু করতে পারে। এমন আঘাত করলো যে সুস্থ ব্যক্তি মারা যাবে, অসুস্থ তো আগে মারা যাবে। তাহলে উক্ত আঘাতের ফলে ক মারা যায়, এটি একটি অবশ্যই খুন। পেনাল কোড অনুসারে কোনটি দলিল নয়? কাগজ বা ফাঁকা কাগজ? পেনাল কোড এর কোন অধ্যায়ে মানহানি সম্পর্কিত বিধান রয়েছে? একাবিংশ বা 21। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা ফেব্রিকেটিং এর সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় বর্ণিত হয়েছে? উত্তর খ 192। পেনাল কোডের কত ধারায় গণ উপদ্রব সংজ্ঞায়িত হয়েছে? উত্তর খ 268। দাঙ্গা বা রায়োটিং বলতে বুঝি সহিংস বেআইনি সমাবেশ। মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দানের ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে মিথ্যা সাক্ষ্যদাতার সর্বোচ্চ শাস্তি কি হবে? তারও মৃত্যুদণ্ড হয়ে যাবে। পেনাল কোডের কোন ধারা আত্মরক্ষার অধিকারের সীমা নির্ধারণ করে দিয়েছে? 99 ধারা। ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন কোথায় আছে পেনাল কোডের? 390। রবারির সংজ্ঞায় বা দস্যুতার সংজ্ঞায়। কোনো মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলার শাস্তি কি, মানে ইপটিজিং? 1 বছর। বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি দেয়। কি দেয়? হুমকি। হুমকি মানে থ্রেট, অর্থাৎ ইন্টিমিডেশন। এ এর শাস্তি অনূর্ধ্ব 7 বছর যে কোনো বর্ণনার কারাদণ্ড। এখানে 506-এর দ্বিতীয় অংশ। মানহানির সংজ্ঞার ধারায় কয়টি ব্যাখ্যার উল্লেখ আছে? 4টি, আর ব্যতিক্রম আছে 10টি। পেনাল কোডের কত ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন বা থেফট, মানে থ্রেট বা হুমকির সংজ্ঞা আছে? ভয় দেখানো। উত্তর হবে খ 503। ক শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে খ এর স্ত্রী গ কে প্ররোচিত করে একটি নির্জন স্থানে নিয়ে যায়, অর্থাৎ ব্যভিচারের জন্য নিয়ে যায়। কিন্তু নিয়ে যায়, ব্যভিচার এখনো করেনি, নিয়ে গিয়েছে কেবল। ক এর শাস্তি হবে খ 2 বছর, আর ব্যভিচার হয়ে গেলে 5 বছর। এ মার্ক ইউজড ফর ডিনোটিং দ্যাট মুভেবল প্রপার্টি, এখানে প্রপার্টি কথাটা আছে, বিলংস টু এ পার্টিকুলার পার্সন ইজ কল্ড এ প্রপার্টি মার্ক। আর প্রোডাকশন কথাটা থাকলে হবে ট্রেডমার্ক। A false document made wholly or in partly by forgery is designed a forged document. উদ্ধৃতিটি কোথায় আছে পেনাল কোডের? গ 470। পেনাল কোডের কত ধারায় মিসচিফ সংজ্ঞায়িত হয়েছে? 425। পেনাল কোড এর কোন কোন ধারায় চুক্তির চুরির সাজার বিধান আছে? খ 379 থেকে 382। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়, এক্ষেত্রে পেনাল কোডে 300 ধারা কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? এই প্রশ্নটা রিপিট হয়েছে। 1। পেনাল কোডের কত ধারায় বিচারিক কার্যধারার নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিষয়ে বলা হয়েছে? উত্তর হবে গ 228। বেন সহকারী কর্তৃক আদালতের রায় পরিবর্তন করে নথিতে সামিল করলে তার সর্বোচ্চ কারাদণ্ড কত? উত্তর হবে গ 7 বছর। জেড কে চুরির দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে এ ইচ্ছাকৃতভাবে জেড এর ব্যাগে একটি স্বাক্ষরকৃত ব্যাংক চেক রাখে, এর অপরাধ কি? ঘ মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা ফেব্রিকেটিং। বাংলাদেশি মুদ্রা জালকরণের সর্বোচ্চ শাস্তি কি? জাল নোট তৈরি করা। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। মারামারি বা অ্যাফ্রে সংগঠনের শাস্তি কোনটি? গ অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা 100 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি?
উত্তর হবে গ, খুনের অভিপ্রায়, ইন্টেনশন ফর মার্ডার। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কি? ঘ, যাবজ্জীবন। কয়টি ক্ষেত্রে একটি সমাবেশ বেআইনি হয়ে উঠতে পারে? 5টি ক্ষেত্রে। কোনো অপরাধ সংগঠন সংক্রান্ত আলামত নষ্ট করা হলে পেনাল কোডের কোন ধারার মতে সাজা হবে? 201। গ। এবার শুরু হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, বিবিসি, অর্ডার, রুলস, ক্যাননস। 151 থেকে 165। অ্যান অ্যাডভোকেট হ্যাজ দ্য রাইট টু ডিক্লাইন প্রফেশনাল এমপ্লয়মেন্ট, অর্থাৎ একজন আইনজীবীর কোনো মামলা গ্রহণ করার বিষয়ে স্বাধীনতা থাকবে, সেটা না নিতেও পারে। এটা কার প্রতি? গ, সাধারণ জনগণের প্রতি, কারণ জনগণই তো মক্কেল হিসেবে আসে। মামলা গ্রহণ করলে মক্কেল গ্রহণ করার আগে জনগণ। 4-এর 4-এ আছে। অ্যাডভোকেট তাদের পরিবার ও নির্ভরশীলদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমস অ্যান্ড বেলোভনের ফান্ডস সংক্রান্ত বিধান দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর কোন অনুচ্ছেদে আছে? উত্তর হবে 14 অনুচ্ছেদ বা আর্টিকেল 14। একজন আইনজীবী কোনো মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীকে বিচার প্রক্রিয়া এড়িয়ে চলতে পরামর্শ দিবেন না, এটা ক্যাননসের কোথায় আছে? খ, অধ্যায় 3, বিধি 2, আচরণবিধি 2। একজন আইনজীবী তার বার সমিতি পরিবর্তন করতে চাইলে আবেদনের সাথে কত টাকা জমা দিতে হবে? উত্তর হবে খ, 1000 টাকা। যত ফি সবগুলোতে 1000। কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির কতদিন পর বার কাউন্সিল ট্রাইব্যুনাল শুনানির দিন ধার্য করবে? উত্তর হবে গ, 21 দিন। কে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না? ট্রাইব্যুনালের সদস্য অ্যাটর্নি জেনারেল স্যার হতে পারেন না। অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের প্রধান বিচারপতি, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কেউই হতে পারবেন না, অর্থাৎ সবাই। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ সংক্রান্ত গণনার ক্ষেত্রে তামাদি আইন 1908-এর কত কত ধারা প্রযোজ্য হবে? 5 এবং 12। কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবিশ নিতে পারবেন? 4 জনের বেশি নয়, ম্যাক্সিমাম 4 জন। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন অ্যাডভোকেটের অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারবেন? আপিল এবং রিভিউ উভয়। বাংলাদেশ বার কাউন্সিল কমিটির সাধারণ সভা কে আহ্বান করে? জেনারেল মিটিং বা সাধারণ সভা, চেয়ারম্যান বা সভাপতি, অ্যাটর্নি জেনারেল। An advocate in his professional capacity shall not advise the violation of any law, অর্থাৎ কোনো মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দিবেন না। তাহলে মক্কেলের প্রতি আচরণবিধি। লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে বোঝায় জেলা বার অ্যাসোসিয়েশন বা জেলা বার সমিতি। কয়েকজন অ্যাডভোকেট তিনি একটি সিভিল মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি কতিপয় বিবাদের মধ্যে হতে একজন বিবাদী পক্ষেও আইনজীবী হিসেবে নিযুক্ত হন, মানে বাদী বিবাদী উভয় পক্ষেই হলো। তাহলে কনফ্লিক্টিং ইন্টারেস্ট হয়ে গেল, এটা 2-এর 4-এ আছে। জনাব ক অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিসের পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় সক্রিয় অংশীদার হিসেবে ব্যবসা পরিচালনা করে। তার মানে তিনি অসদাচরণ করছেন কি অ্যাডভোকেটের পাশাপাশি অন্য ব্যবসা করার জন্য, এটা সর্বশেষ ক্যানন। গ, 4-এর 8-এ আছে। অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে? এনরোলমেন্ট কমিটি। গ, আপিল বিভাগের বিচারক বা বিচারপতি। তামাদ আইন প্রশ্ন 166 থেকে 195। এজেন্ট অফ পারসনস আন্ডার ডিসেবিলিটি লিমিটেশন অ্যাক্টের কোথায় আছে? 21 ধারায়। কয়টি ক্ষেত্রে বৈচারিক প্রক্রিয়ায় সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে? বিচার প্রক্রিয়া বা আদালতের কার্যধারা একই কথা। উত্তর হবে 4টি, 12 ধারা। ক এবং খ পাশাপাশি 2টি প্লটের মালিক। ক তার প্লটে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। গ, 1/2/2025 তারিখে। খ, তার নিজের সীমানার ভিতরে একটি পানি নিষ্কাশনের জন্য গভীর ড্রেন খনন করা আরম্ভ করে।
কয়লা যে একটা উদাহরণ আছে না 24 ধারায়, সেটার অনুকূলে এই উদাহরণটা তৈরি করেছি আমি। খনন কাজ চলাকালীন বা কাজ শেষ হওয়ার পরপরই এর ভবনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু মাটি খননের কারণে ক এর ভবনের নিচের মাটি ধীরে ধীরে সরে যাওয়ায় গত 1/4/2026 তারিখে ভবনটির একটি দেওয়ালে বড় ধরনের ফাটল ধরে। তাহলে ফাটল ধরার অর্থ কি, এখানে কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। তাহলে এটাই তো হবে উত্তর, তাই না? তারপরে বলছে গত 30/5/2026 তারিখে ভবনটি আংশিক হেলে পড়ে। এক্ষেত্রে এর মামলা দায়ের করার তামাদি মেয়াদ শুরু হবে কোথায় থেকে? তাহলে 1/4/26 থেকে। 1/4/26 প্রথমে প্রকৃত ক্ষতি হলো, ফাটল ধরলে তো প্রকৃত ক্ষতি হয়ে গেল, পরে হেলে পড়লেও আগে ক্ষতি হলো। আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের দরখাস্ত নিম্ন আদালত কর্তৃক প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়েরের তামাদি মেয়াদ কত? উত্তর হবে 30 দিন। লিমিটেশন অ্যাক্টের তফসিলে কোনো দরখাস্ত দাখিলের সময়সীমা উল্লেখ না থাকলে 181-তে 3 বছর, আর মামলা করার না থাকলে 120-এ 6 বছর। রেজিস্ট্রেশন অফ এ কন্ট্রাক্ট মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? 1 বছর। এক্স দাবি করেন যে ওয়াই তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধ্যমে 15/3/2025 তারিখে একটি দলিল সম্পাদন করেন। দলিলটি গত 19/3/2025 তারিখে নিবন্ধিত হয়। এক্স বিষয়টি 18/3/26 তারিখে প্রথম জানতে পারে। অতঃপর এক্স 18/4/2026 তারিখে আবেদন করে। কত তারিখে জাবেদা নকল পেল? 22/5/2026 তারিখে দলিলটির সই মোহরি বা জাবেদা নকল বা সার্টিফাইড কপি পেল। তাহলে এটাই হবে কি উত্তর। এক্স এখন দলিল বাতিলের জন্য তামাদি দায়ের মামলা দায়ের করতে চান। লিমিটেশন অ্যাক্টের বিধান মোতাবেক উক্ত মোকদ্দমাটি দাখিলের সর্বশেষ তারিখ কোনটি? অনুচ্ছেদ 91-এ 3 বছর সময় পাওয়া যাবে 18 ধারায় প্রবঞ্চনার। তাহলে 26 থেকে 3 বছর যুক্ত করলে হবে 29, এটা হবে 22/5/2029। এই যে এখানে 2027 আছে, তো আপনার এটা 2029 হবে। আপনারা প্রয়োজনে এই যে এটা উত্তর করে নেন, উত্তর করেন 22/5/2029। এখানে গ না করে উত্তর করে নেন ঘ, তাহলেই হয়ে গেল। একটু মিস্টেক হয়েছে, টাইপ মিস্টেক, খুব দ্রুত নোটটি তৈরি করেছি তাই। অল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় রিভিউ এর দরখাস্ত দাখিলের তামাদের মেয়াদ কত? গ 15 দিন। ম্যালিসিয়াস লিবেল, এর আগে ম্যালিসিয়াস প্রসিকিউশন ছিল, এটা হচ্ছে লিবেল এর কারণে বা লাইবেলের কারণে ক্ষতি সাধনের মামলা তামাদির মেয়াদ কোথায় আছে? 24 অনুচ্ছেদে আছে। গ ডিগ্রির অর্থ কিস্তিতে পরিশোধের দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ 6 মাসের মধ্যে করতে হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, এই কথার ব্যতিক্রম কোনটি? আপিল দায়ের। লিমিটেশন অ্যাক্টের কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে? এটা খ 12 ধারা। লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদ 113 অনুযায়ী চুক্তি প্রবলের মামলার লিমিটেশন অফ পিরিয়ড বা তামাদির মেয়াদ 1 বছর। লিমিটেশন অ্যাক্টের তফসিলে কোনো মামলার তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তামাদি মেয়াদ কত? যে মামলা হলে 120 বললাম একটু আগেই, 6 বছর, আর দরখাস্ত হলে 3 বছর, 181। লিমিটেশন অ্যাক্টের কোন ক্ষেত্রে 6 ধারা বিধান প্রযোজ্য নয়? আপিলের ক্ষেত্রে। মৃত আই আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য আবেদনের সময়সীমা কত? 90 দিন। 176-এ আছে। দেওয়ানি মামলায় সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতির দরখাস্ত দায়েরের সময়সীমা কত? 90 দিন। লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 113 এবং 14 অনুচ্ছেদ 2 কত সালে সংযোজন হয়? 2004। এর সাথে 21 এই সেকশনটিও 2004-এ আসছে। মর্তসত্ত্ব বা ইজমেন্ট অধিকার অর্জনের ক্ষেত্রে মোকদ্দমার দায়েরের ব্যবহৃত পূর্ববর্তী কত বছরের মধ্যে সমাপ্ত একটানা 20 বছর ব্যবহার প্রমাণ করতে হয়? 2 বছর। লিমিটেশন অ্যাক্টের নাথিং শ্যাল বি ডিম টু বি ডান ইন গুড ফেথ হুইচ ইজ ডান
হুইচ ইজ নট ডান উইথ, এই যে গুড ফেথ যদি আসে তাহলে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন এটা দিবেন। মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত কতদিন সময় পাবে? উত্তর ক, 3 বছর। রিভিশন দায়ের সংক্রান্ত তামাদির মেয়াদ রয়েছে? তামাদি আইনের কোনোটি নয়, মানে রিভিশন সংক্রান্ত কোনো বিধানই নাই তামাদি আইনে, তাই কোনোটি নয়। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ? উত্তর হবে গ, 6 মাস। এক্সক্লুশন অফ টাইম মানে বাদ যাবে সময়, ডিউরিং হুইচ প্রসিডিং আর সাসপেন্ডেড? উত্তর হবে গ, 15 ধারায় আছে। সাবস্টিটিউটিং বলতে বোঝায় স্থলাভিষিক্ত মানে একজনের পরিবর্তে আরেকজন আসা বা পক্ষভক্তি। এটাকে আবার আদালতের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে কায়েম মোকাম করা। সবগুলো সঠিক হবে। 22 ধারা। মঞ্জুরিকৃত তৃতীয় ব্যক্তি জীবনসত্ত্ব দ্বারা 22 বছরের অধিক দখল করলে সুখাধিকারের লক্ষ্যে ভক্ষিত 20 বছর হতে সেটা বাদ যাবে। মানে ন্যূনতম 3 বছর, 3 বছরের বেশি হলে তো অবশ্যই। ক, উন্মাদ থাকাকালে বংশগত একটি পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 6 বছর পর ক সুস্থ হয়। সাধারণ আইন অনুসারে ক সুস্থ হবার 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারে। এক্ষেত্রে ক তামাদি আইনের 6 ও 7 ধারার সুবিধা গ্রহণ করলে মামলা দায়েরের জন্য আর কত বছর সময় পাবে? উত্তর হবে খ, 6 বছর। এমনিতেই 6 বছর সময় আছে তাই। বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধগ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ 60 বছর। স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে আছে? ক, 3 অনুচ্ছেদে আছে। লিমিটেশন অ্যাক্টের কোনো কিছুই প্রযোজ্য হবে না। উত্তর ক, ক ও খ। কতে আছে চুক্তি আইনের 25 ধারা আর বিশেষ আইনের ক্ষেত্রে, তার মানে উত্তর হবে গ। এবার শুরু হচ্ছে সাক্ষ্য আইন, প্রশ্ন 196 থেকে 240। সবগুলোই 3 গুণ করা হয়েছে, এখানে 45টি প্রশ্ন আছে। কোনটি পাবলিক ডকুমেন্ট? উত্তর হবে গ, ডিক্রি। এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় রেস জুডিকেটা নীতির প্রতিফলন হয়েছে? 40 ধারায়। এভিডেন্স অ্যাক্টের অনুযায়ী কত বছরের পুরাতন ইলেকট্রনিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ড, একই কথা, ডিজিটাল রেকর্ডই ইলেকট্রনিক রেকর্ড বা ই রেকর্ড, সত্য মর্মে আদালত অনুমান করতে পারে? গ, 5 বছর পুরাতন। এটা আছে 90A-তে। ইলেকট্রনিক রেকর্ড সংক্রান্ত বিধান এভিডেন্স অ্যাক্টে কত সালে সংযোজন করা হয়? উত্তর হবে ক, 22 সালে। সাক্ষ্য আইন সংশোধন হয় 22 সালে। এভিডেন্স অ্যাক্ট এর কত ধারার বিধান মতে জুডিশিয়াল কনফেশন প্রাসঙ্গিক? 28 ধারায়। এভিডেন্স অ্যাক্টের অনুযায়ী মোক্তার নামার সম্পাদন বিষয়ে আদালত, মোক্তারনামা মানে পাওয়ার অফ অ্যাটর্নি, অবশ্যই অনুমান করবেন না, অর্থাৎ শ্যাল প্রিজুম। এভিডেন্স অ্যাক্টের কত ধারায় কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত বিধান আছে? গ, 112। বি এর হত্যার জন্য এ অভিযুক্ত। বিচারকালে নিচের কোন ঘটনা বিচার্য বিষয় হবে? উত্তর হবে গ, ঘ সবগুলো। এভিডেন্স অ্যাক্টের কত ধারার বিধান মতে অপরাধের মোটিভ ও প্রিপারেশন প্রাসঙ্গিক? উত্তর হবে খ, 8। এই আদালতে দাবি করে যে বি এর দখলাধীন জমিতে তার অধিকার আছে। এর সমর্থনে এ কতক বিষয়ের অস্তিত্ব দাবি করে যা ওয়াই অস্বীকার করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায়কার। বার্ডেন অফ প্রুফ যখন আপনি পড়বেন কোনো উদাহরণ, যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে, এই সেন্সটা মাথায় রাখবেন। যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে, তাহলেই সব উত্তর করতে পারবেন। উত্তর হবে শুধু এ। এভিডেন্স অ্যাক্টের ধারা এর বিধান মতে প্রিজাম্পশন কত প্রকার? 3 প্রকার: শ্যাল প্রিজুম, মে প্রিজুম, শ্যাল প্রিজুম এবং কনক্লুসিভ প্রুফ। 4 ধারায় আছে। কনক্লুসিভ প্রুফও কিন্তু কি প্রিজাম্পশন। কোনো ব্যক্তি কর্তৃক আদালতে প্রদত্ত লিখিত সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য রূপে গণ্য করা হয়। বোবা সাক্ষী বা বোবা ব্যক্তিকে। থিংস সেড অর ডান বাই কনস্পারেশন, কনস্পারেটর ইন রেফারেন্স টু কমন ডিজাইন। কমন ডিজাইন মানে কমন, আমরা ইন্টেনশন পড়েছি যেটা পেনাল কোডের 34-এ, সেটাই সাক্ষ্য আইনের 10 ধারায় আছে। এভিডেন্স অ্যাক্টের কত ধারায়
ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস সংক্রান্ত বিধান আছে? খ 155। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ উইটনেস এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় বর্ণিত হয়েছে? সর্বশেষ ধারা, গ 167। এভিডেন্স অ্যাক্টের অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে কত থেকে কত? 17 থেকে 31। ক অ্যাডমিশন এবং কনফেশন কিন্তু, অ্যাডমিশন আর কনফেশন মোটামুটি একই, তাই এটা ধরতে হবে। মানে সকল কনফেশনই অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশন, সরি, সকল কনফেশন অ্যাডমিশন কিন্তু সকল অ্যাডমিশন কনফেশন নয়, এই কারণেই 17 থেকে 31 হবে। প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় ও পক্ষদ্বয়ের পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন সাক্ষী হন কি? মৃত ব্যক্তি। এভিডেন্স অ্যাক্টের ধারা 28 অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি কি হবে? প্রাসঙ্গিক হবে। এভিডেন্স অ্যাক্ট অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নয়। কতটি ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে? উত্তর হবে গ 7টি। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন, তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? উত্তর হবে গ মৃত্যুর কারণ। এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? ধারা 118 থেকে 134 সবগুলোই সাক্ষীর যোগ্যতা, নবম অধ্যায়। উত্তর হবে তাহলে 120, কারণ এই রেঞ্জের মধ্যে পড়ছে তাই। কয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? ক অন্য একটি মামলায়, চুরির মামলায় দণ্ডিত হয়েছে, মানে সে প্রফেশনাল চোর। ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশারদের অভিমত সম্পর্কে এভিডেন্স অ্যাক্টের কত ধারা মতে প্রাসঙ্গিক? উত্তর হবে খ 45A। এভিডেন্স অ্যাক্টের কত ধারায় অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল রেকর্ডস সংক্রান্ত বিধান আছে? গ 65B। ড্যাশ ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করেও কোনো ফরেনসিক সাক্ষ্য প্রমাণ করতে হয়? কোনো স্বীকৃত। কোনটি মে প্রিজমের অন্তর্ভুক্ত? ফরেনসিক সাক্ষ্য। একজন সাক্ষীর দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে। এভিডেন্স অ্যাক্টের কোন ধারার এই নীতির ব্যতিক্রম আছে? উত্তর হবে গ 30 ধারায়। কোনো সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে ক তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন। কোনো সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে? বোবা সাক্ষী। সেম্পার প্রাইমসুমিটর প্রো লেজিটিমেটর প্রোপাম এই নীতিটি এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় বর্ণিত হয়েছে? এটি একটি ল্যাটিন টার্ম, এর অর্থ হচ্ছে যদি কোনো শিশুর জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সে একজন বৈধ শিশু, এটাই ধরে নেওয়া হবে, অর্থাৎ এই বৈধ শিশুর পক্ষে রায় যাবে। 112 ধারায় পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার। নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়? তদন্তকালে পুলিশের দিনপঞ্জি। এভিডেন্স অ্যাক্ট অনুসারে কোনটি ইলেকট্রনিক্স রেকর্ড নয়? উত্তর ঘ ডিএনএ ডাটা। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় খ অপর পক্ষ কর্তৃক স্বীকৃত। Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found etc. is relevant কোথায় আছে? 32 ধারায়। নিম্নে কোনটি গৌণ সাক্ষ্য নহে? উত্তর খ সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল, জাবেদা নকল। এভিডেন্স অ্যাক্ট প্রণয়ন করেন কে? জেমস স্টিফেন। নিম্নের কোনটি প্রমাণ করার প্রয়োজন নেই? ঘ সবগুলো। জুডিশিয়াল নোটিশ, অ্যাডমিটেড ফ্যাক্টস, কনক্লুসিভ প্রুফ, এগুলো প্রুফ করার দরকার নাই, এগুলো সবগুলোই প্রমাণ করার দরকার নেই। এভিডেন্স অ্যাক্টের সর্বশেষ কত সালে সংশোধিত হয়? 2022 সালে। 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড বিষয়ে অনুমান শ্রবণের এভিডেন্স অ্যাক্টের
অনুমান গ্রহণের বিধান এভিডেন্স ফ্যাক্টর কোথায় আছে? 90A তে আছে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস, এটা কোথায় বলা হয়েছে, কত সেকশনে? সেকশন 5। গরু চুরির অভিযোগে বি এর বিরুদ্ধে মামলা রুজু করে। রায়ে বি এর সাজা হলো পরবর্তীতে গরুটি ক্রয়ের অভিযোগে এ সি এর বিরুদ্ধে ভিন্ন একটি মামলা রুজু করে। পূর্বে বি এর বিরুদ্ধে উক্ত গরুটি চুরির জন্য যে রায়টি হয়েছিল তা সি এর বিরুদ্ধে রুজুকৃত মামলায় অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক হবে না। কোনটি ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেনের উদাহরণ? উত্তর হবে ঘ, সকল আসামি কি আদালতে উপস্থিত আছে? হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে, বলবে হ্যাঁ বা না। আর অন্যগুলো লিডিং কোশ্চেন লিডিং কোশ্চেন নয়। এভিডেন্স অ্যাক্ট অনুসারে কোনো ফৌজদারি মামলায় আসামির সাজা হবে যখন মামলাটি হবে ক প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড, এগুলোর ক্ষেত্রে আসামি খালাস পাবে। এবার ফৌজদারি কার্যবিধি প্রশ্ন নং 241 থেকে 300 আর 60টি। আমার গলা ব্যথা হয়ে গেছে। সিআরপিসি এর কোন ধারার বিধান মতে জিরো এফআইআর দায়ের করা যাবে? জিরো এফআইআর কি? যখন ঘটনা কোথায় ঘটেছে ঘটেছে কোন ধারার আন্ডারে অনিশ্চিত, তখন 192 সরি 182 ধারায় জিরো এফআইআর দায়ের করা যায়। জিআর মামলায় অভিযোগকারীকে বলে সংবাদদাতা, সংক্ষুব্ধ ব্যক্তি, এজাহারকারী, সবগুলো সঠিক। সিআরপিসি এর 173A ধারার বিধানটি কত তারিখে কার্যকর করা হয়? 10 জুলাই 2025। সিআরপিসি এর বিধান মতে কোর্ট অফ সেশনস বা দায়রা জজ কত প্রকার? 3 প্রকার: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। সিআরপিসি এর বিধান মতে মফস্বল এলাকার জাস্টিস অব দি পিস কারা? খ, বাংলাদেশের নাগরিক বা বাসিন্দা। অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার কত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে? 60 কার্য দিবস। কোনো ব্যক্তিকে বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থানে গ্রেপ্তারের ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে পরিবারের সদস্য বা আত্মীয় বা কোনো বন্ধুকে গ্রেপ্তারের সময়, স্থান ও হেফাজতে রাখার স্থান সম্পর্কে অবগত করতে হবে? 12। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ছে কিন্তু রিসেন্ট অ্যামেন্ডমেন্ট থেকে। গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার যত্ন নেওয়া কার দায়িত্ব? ক, গ্রেপ্তারকারী ব্যক্তির, যিনি গ্রেপ্তার করেছেন সেই অফিসারেরই। সিআরপিসি এর 250(2) উপধারা 2 অনুসারে ফরিয়াদি এ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা প্রদানের নির্দেশ দিতে পারে? এটা উত্তর হবে হচ্ছে 50,000 টাকা। এখানে ব্র্যাকেটে যদি 5 হয় তাহলে উত্তর হতো 1 লাখ। মানে মামলার পরিস্থিতি বিবেচনায় 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যায়। সিআরপিসির 229C ধারা বিধান মতে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনধিক কত বছরের কারাদণ্ড প্রদানের বিচার করতে পারবে? এটা হবে হচ্ছে 10 বছর। 29C হলে 10 বছর, 32 হলে 5 বছর, 33A হলে 7 বছর। 54 ধারা অনুসারে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত কয়টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে? আগে ছিল 9, এখন হচ্ছে 11টি ক্ষেত্রে। একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত দিতে পারে। সরি, এখানে হবে 3 লক্ষ। এই বছর কেটে লক্ষ করে নেন আপনারা। বছরকে লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত 32 ধারায় আছে, সহজ। সিআরপিসির 342 কার্যক্রমে অভিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রাপ্ত সাক্ষ্যের প্রতি, অর্থাৎ প্রসিকিউশন পক্ষের জবানবন্দি জেরায় যেগুলো বলা হয়েছে সেগুলোর পরে সে সাফাই সাক্ষ্য দিবে কিনা এটা জিজ্ঞাসা করা হয়। এটা আসামি পরীক্ষা। জামিননামা বাজেয়াপ্তের ক্ষেত্রে মুচলেখাবদ্ধ ব্যক্তি কর্তৃক জামিননামার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? 6 মাস। সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না, মানে আপিল করা যাবে না? 5,000 টাকা। 5,000 টাকার উপরে হলে আপিল চলবে। ক, পেনাল কোডের 323 ধারায় দোষী সাব্যস্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক কে 1 বছর কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড দিল। উক্ত
উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে রায়ের দিনই আপিলের শর্তে জামিন চাচ্ছেন, তাহলে কত? ক, দরখাস্তটি সিআরপিসির কত ধারায় আনিত হবে? 426। রায়ের দিন জামিন চাইতে হয়, সাজা হয়ে গেলে 426। শর্ত হচ্ছে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে জামিন মঞ্জুর হতে পারে, তাছাড়া না। 1 বছর উপরে হলে জামিন মঞ্জুর হয় না। সিআরপিসি এর কত ধারা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সমন জারির বিধান করা হয়েছে? এটা উত্তর হবে 69। অনেকেই কিন্তু এই 46 বা 67 করতে পারেন, উত্তর হবে 69। মামলার বিষয়বস্তুর মূল্য অনূন্য কত টাকা পর্যন্ত সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি প্রয়োগ করা যাবে? উত্তর গ, 5 লক্ষ টাকা। আগে কম ছিল, আগে 10,000 মেবি ছিল, এখন 5 লক্ষ। সম্প্রতি পেনাল কোডের কোন ধারার অপরাধটি আপসযোগ্য করা হয়েছে? 143, আনলফুল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশে যোগদানের শাস্তি। সিআরপিসি এর 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করতে পারে? একটু আগে আমরা পড়লাম, এটা রিপিট হয়েছে। 11টি ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। সিআরপিসি এর কোন ধারা অনুসারে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের জন্য মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বা গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করা বাধ্যতামূলক? এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট 46A। সিআরপিসি এর কোন ধারা অনুযায়ী আদালত সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আবেদন আদেশ করতে পারেন? প্রয়োজনীয় আদেশ, এখানে শব্দটা হবে আদেশ। রেড হাইলাইট করে নিচ্ছে যেন পরে আমি এটা অ্যামেন্ডমেন্ট করতে, মানে আমি সংশোধন করতে পারি। উত্তর হবে ক, 544 উপধারা 2। সিআরপিসি এর কোন ধারা অনুসারে জজ বা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল সরজমিনে প্রদর্শন করতে পারে? ইন্সপেকশন। 539 বি, 539 বি। সিআরপিসি অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের তদন্ত বিচার বাংলাদেশের অভ্যন্তরে করতে হলে সরকারের অনুমোদন বা প্রায়র স্যাংশন লাগবে। সিআরপিসি অনুসারে দণ্ডের অপর্যাপ্ততার বিরুদ্ধে অভিযোগকারী দণ্ডাদেশ প্রদানের কত দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে? 60 দিন। সিআরপিসি এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? 154 এবং 200। সিআরপিসি এর 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করতে পারে? 11টি ক্ষেত্রে। যেন ভুল না হয়, 3বার রিপিট করলাম। এক একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ডের আদেশ দিতে পারেন? উত্তর হবে খ, 3 লক্ষ টাকা। দ্বিত- দ্বিতীয় শ্রেণী 3 লক্ষ, প্রথম শ্রেণী হলে 5 লক্ষ। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিম্নের কে রেকর্ড করতে পারে? জুডিশিয়াল কনফেশন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট করতে পারেন। সিআরপিসি এর 145 ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। সিআরপিসি এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? 100 ধারায়। উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ অর এন, মানে ম্যাজিস্ট্রেটের আগে যদি কোনো শব্দ না থাকে, জাস্ট ম্যাজিস্ট্রেট থাকলে কি বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। আসামের অনুপস্থিতিতে বিচার করার জন্য কমপক্ষে কয়টি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশিত করতে হবে? আগে ছিল 2টি, এখন হচ্ছে গ 1টি। সিপিসি এর 252 আছে, 2 হলে 50,000 টাকা। সিআরপিসি এর 247 ধারা মোতাবেক নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি ঘ, সমন ইস্যু আবশ্যক নয়। আগে সমন ইস্যু দরকার ছিল, কিন্তু বর্তমান অ্যামেন্ডমেন্টের পরে আবশ্যক নয়। ক কে গুরুতর জখম করার অপরাধে খ এর সাজা হলো, এর কিছুদিন পর ভিকটিম মারা গেল, তাহলে গুরুতর আঘাতের মামলা হয়ে গেল মার্ডার কেস। সেক্ষেত্রে ক কে হত্যার জন্য খ এর পুনর্বিচার করা যাবে, অর্থাৎ 403 ধারার ডাবল জিওপার্ডি রুল কার্যকর হবে না। 403 ধারায় উদাহরণ পড়লে বুঝতে পারবেন। নালিশ বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ, মানে সিআর মামলা, আদালতের মামলা। সিআরপিসি এর 229 সি ধারার বিষয়বস্তু কি? ম্যাজিস্ট্রেটের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। এজাহারে কার সই থাকবে? এজাহারে
এজাহারে কার সহি আবশ্যক? উত্তর হবে খ, সংবাদদাতার বা এজাহারকারীর। আপোষযোগ্য অপরাধের ক্ষেত্রে আপোষ নিষ্পত্তি সম্ভব। সবগুলো সঠিক। মূল মামলায় আপিলে গিয়ে রিভিশনে গিয়েও আপোষ বা মীমাংসা সম্ভব। আপোষ আদালত পছন্দ করেন, তাই সব জায়গায় সম্ভব। মামলা দ্রুত নিষ্পত্তি হয়। নারাজি দরখাস্ত না মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? উত্তর হবে ক, রিভিশন। কোনো আদালতের কোয়াসি সিভিল সংক্রান্ত আদি এখতিয়ার আছে? উত্তর হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কোয়াসি সিভিল মানে না সিভিল না ক্রিমিনাল, যেমন সিআরপিসির 98 ধারায়, 99 ধারায়, 100 ধারায়, তারপরে 107 ধারায়, এই যে 144, 145 ধারায় যে মামলাগুলো হয় এগুলোকে কোয়াসি সিভিল বলে। মানে সিভিলের মতো একজ্যাক্ট, ক্রিমিনালও না সিভিলও না। জামিন কত প্রকার? জামিন মূলত 4 প্রকার। একটা হচ্ছে স্থায়ী জামিন বা সাধারণ জেনারেল বেল, আর একটা হচ্ছে অস্থায়ী জামিন বা অন্তর্বর্তীকালীন বেল, মানে ধার্য তারিখ পর্যন্ত দেওয়া হয় বা পিআর পর্যন্ত দেওয়া হয়। তারপরে আরেকটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল, মানে গ্রেপ্তার পূর্ব জামিন। আর শেষে হচ্ছে কনভিকশনের পরে প্যারোলের জন্য বেল চাওয়া হয় সেটা। টোটাল 4 প্রকার বেল। সিআরপিসি এর 173 বি, এ না বি ধারাটি কত তারিখ হতে কার্যকর হয়? এই ধারাটি কার্যকর হয় হচ্ছে 10 আগস্ট 2025। কোনো জব্দকৃত সম্পত্তির দাবিদার এর মধ্যে তা দাবি না করলে সেটি সরকারের হেফাজতে চলে যাবে 6 মাসের মধ্যে। ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়? গ, বৈচারিক অনুসন্ধান। মানে আপিলে যে আর অনুসন্ধান চলবে না, তদন্তও চলবে না। জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার অধিকারটি কি? আইনগত অধিকার, 496। আর জামিন অযোগ্য হলে আদালতের আনুকূল্য বা বিবেচনা হতো। তাহলে উত্তর গ। সিআরপিসি এর কত ধারায় ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের কোনো আদালত, স্পেলিং ঠিক করতে হবে, পরে ঠিক করে ফেলবো আমি। কোয়াশমেন্ট করে, তাহলে সিআরপিসির কত ধারায় কোয়াশমেন্টের বিধান আছে? উত্তর হবে ঘ, 561 এ। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায়? দায়রা জজে। এলসিআর এর পুনরূপ কি? লোয়ার কোর্টস রেকর্ড। ঘ। দেখেন সবগুলোই একই ধরনের দেখতে, ভুল করবেন না। তুচ্ছ মামলা রায়ের বিরুদ্ধে আপিল চলবে না যদি কারাদণ্ড হয় অনধিক 1 মাস। প্রাইমা ফেসি অর্থ কি? শুনে থাকবেন, এটার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে। একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল বিচারাধীন থাকা অবস্থায় আসামি মারা গেল, সেক্ষেত্রে আপিলটির ফলাফল কি হবে? অ্যাবেট হয়ে যাবে। অ্যাবেট মানে বাতিল। যে মারা গেল তার বিরুদ্ধে আর মামলা চালিয়ে লাভ কি? কোনো মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে আসামির কি বলে গণ্য হবে? ঘ, খালাস। একটি ফৌজদারি মামলায় সর্বোচ্চ কতজন অভিযোগকারী হতে পারে? ফৌজদারি মামলায় মাত্র একজনই বাদী হয়, কিন্তু হ্যাঁ, একজনের বেশি বাদী হওয়া যায় না। সিভিল মামলায় অনেক হয়। কোনটি সঠিক নয়? উত্তর হবে গ, পিআর অর্থাৎ পাবলিক রিপোর্ট। পিআর মানে হচ্ছে পুলিশ রিপোর্ট। আর অন্যগুলো জিআর হচ্ছে জেনারেল রেজিস্টার, সিআর কমপ্লেন্ট রেজিস্টার, জিডি হচ্ছে জেনারেল ডায়েরি। তাহলে পিআর হচ্ছে পুলিশ রিপোর্ট, আর এখানে পাবলিক রিপোর্ট লিখেছি আমি। তাই কোনটি সঠিক নয়? পাবলিক রিপোর্ট, এটা সঠিক নয়। পলাতক আসামির প্রকৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিজ স্বার্থ দাবি করতে পারবে? 6 মাস। আর দাবি না করলে সরকারের হয়ে যাবে ওই সম্পত্তিটি। যুগ্ম দায়রা জজ সাজা প্রদান করতে পারবেন অনধিক 10 বছর কারাদণ্ড, 31 ধারায় আছে। এজাহার কে দায়ের করতে পারেন? এজাহার দায়ের করতে পারেন হচ্ছে প্রাপ্তবয়স্ক সংক্ষুব্ধ ব্যক্তি, অর্থাৎ যিনি মনে করবেন যে ভিকটিমের পক্ষে মামলা দায়ের করবেন তিনি। তো যে কোনো প্রাপ্তবয়স্ক সংক্ষুব্ধ ব্যক্তি, কিন্তু শুধু ভিকটিম হলেই যে হবে তা না, এটাই সঠিক নিয়ম। আর এফআইআর যদি প্রশ্ন হয়, এফআইআর দায়ের করে স্থানীয় থানার কি ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি। এফআইআর দায়ের করে ওসি।
আর এজাহার দায়ের করে হচ্ছে প্রাপ্তবয়স্ক সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি, এনি এগ্রি পার্টি। সিআরপিসি এর কোন ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়? 100 ধারায়। তল্লাশি পরোয়ানা অনেকে মনে করবে এটা 98, কিন্তু এটা কত হবে? 100 ধারায়। তো এই ছিল টপ 300 MCQ। অনেক কষ্ট হলো আপনাদের জন্য পড়ে দিতে। আশা করি রাত্রে ভিডিওটি দেখে ঘুমাবেন, তাহলে স্বপ্নের মধ্যে আপনারা দেখতে পাবেন। অথবা ভোরে সকালে উঠে যারা ঘুমাই গেছেন, সকালে মানে একটু আগে দেওয়ার কথা ছিল, কিন্তু রেডি করতে দেরি হলো, একটু অসুস্থ ছিলাম আমি, তাই রেডি করতে দেরি হয়ে গেছে এবং কোর্ট থেকে আসতেও দেরি হয়েছে। তো আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি অলরেডি পিডিএফটি গ্রুপে দেওয়ার পরে ভিডিওটি করছি। 9টা 10-এর দিকে গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি আমার স্টুডেন্টদের। তো যারা আমার স্টুডেন্ট তারা একটু অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। পার কাউন্সিল এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য নোট পেতে ও অনলাইন কোর্স এ ভর্তি হতে যোগাযোগ করুন। সরাসরি কল করতে পারেন 01722619409, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে, টেক্সট মেসেজ করলে সবচেয়ে ভালো হয়, একই নাম্বার। তো আমি শহীদুল্লাহ ক্লাসেস ইউটিউব চ্যানেল চালাচ্ছি এবং অনলাইন কোচিং চালাচ্ছি, ইওর নেক্সট ডোর লয়ার, অর্থাৎ আমাকে সবসময় পাবেন। এই নোটটি আমি তৈরি করেছি, প্রিপার্ড বাই এমডি শহীদুল ইসলাম পারভেজ। আমি নিজেই অ্যাডভোকেট পারভেজ বা শহীদুল, অ্যাডভোকেট জজ কোর্ট, রাজশাহী। হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই যেটা উপরে দেখালাম। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য কাজ করে যেতে পারি সুস্থ থেকে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যারা ভিডিও দেখছেন সবাই পাস করুন এবং আমার রিটেন ব্যাচে ভর্তি হন। খুব দ্রুতই রিটেন ব্যাচের বিজ্ঞপ্তি আসবে, আপনারা ভর্তি হলে খুব ভালো সাপোর্ট পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।